ডিয়ার ভিউয়ার, ইওয়ালাবের পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ফটোশপের প্রথম ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রথমে যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের ইতিহাস সম্পর্কে। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি একটি রাস্টার বেসড সফটওয়্যার। এখানে আমরা উইকিপিডিয়াতে আসলে এখানে দেখতে পাচ্ছি, এখানে বলেছে যে অ্যাডোবি ফটোশপ ইজ এ রাস্টার গ্রাফিক্স এডিটর and it was originally created in 1988 by Thomas and John Knoll। অর্থাৎ অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি 1988 সালে থমাস এবং জন নোল নামক ব্যক্তিদের দ্বারা তৈরি করা হয়। বর্তমানে অ্যাডোবি ফটোশপ দ্বারা বিভিন্ন ধরনের ইমেজ এডিটিং ছাড়াও বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিজাইনের কাজও করা হয়ে থাকে। বর্তমানে অ্যাডোবির বিভিন্ন ধরনের ভার্সন প্রচলিত রয়েছে। তো আমরা যে ভার্সনটি দিয়ে কাজ শিখব সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS6 ভার্সন। আপনি যদি অ্যাডোবি ফটোশপ CS6 ভার্সনের কাজ শিখতে পারেন তাহলে আপনি অ্যাডোবির যে অন্যান্য যে ভার্সনগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলোর কাজও আপনি করতে পারবেন। তো শুরুতেই আমরা অ্যাডোবি ফটোশপের ইন্টারফেসের সাথে পরিচিত হব। আমরা যখন অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব তখন এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। সবার উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় মেনু বার। দেন তার নিচেই যে বারটি আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়ে থাকে কন্ট্রোল বার। দেন বাম পাশে আমরা যে বারটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টুলস বার এবং আলাদা আলাদাভাবে একেকটিকে টুলস বলা হয়ে থাকে। আর ডান সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টুলস কন্ট্রোল প্যানেল আর ফ্লোটিং প্যানেল। ওকে, এখন আমরা যদি এখানে বাম পাশে উপরে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই টুলসগুলোকে আমি দুইটা লাইনে এখন দেখতে পাচ্ছি। তো এটা আমার কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। এখন দেখেন আমি এক একটি টুল আমি দেখছি এখান থেকে, তবে এই টুলগুলোর ভেতরে আরো কিন্তু টুল রয়েছে। যেই টুলগুলোর সাথে আপনি এখানে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনি বুঝতে হবে যে এর ভেতরে আরো টুল রয়েছে। তো আমি কিভাবে দেখব? আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব তাহলে এখান থেকে আমি দেখতে পাবো যে ভেতরে আরো কি কি টুল রয়েছে, অথবা আমি ক্লিক করে চাপ দিয়ে একটু ধরে রাখবো মাউসটা, তাহলেও আমি দেখতে পাবো ভেতরের যে টুলগুলো রয়েছে সেগুলোকে। আর যেই টুলগুলোর পাশে এরকম কোনো অ্যারো নেই সেগুলো জাস্ট সিঙ্গেল এক একটি টুল, যেমন মুভ টুল, জুম টুল, এগুলো জাস্ট এক একটি সিঙ্গেল টুল। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে এক একটি টুলের ভিতরে আবার ৪টি ৫টি করে টুল রয়েছে। এভাবে আমরা যদি টোটাল এই টুলগুলোকে হিসাব করি যে অ্যাডোবি ফটোশপের মোট তাহলে কতগুলো টুল রয়েছে, তো আমরা কম বেশি প্রায় ৬৬টার মতো টুলস পাবো অ্যাডোবি ফটোশপে। তো এখন ৬৬টা টুলসের নাম প্রথম অবস্থায় আমাদের জন্য মনে রাখা খুবই কষ্টকর, কঠিন একটা ব্যাপার। তো আমরা যেটা করতে পারি দেখেন, ৪টা গ্রুপের নাম মুখস্থ করতে পারি। এখানে কিছু টুল রয়েছে তার নিচে একটি দাগ দেখতে পাচ্ছেন। দেন এখানে কিছু টুল রয়েছে তার নিচে আবার একটি দাগ দেখতে পাচ্ছেন। এখানে কিছু টুল রয়েছে তার নিচে একটি দাগ দেখতে পাচ্ছেন। তো তার মানে বোঝা যাচ্ছে দেখেন এই কয়টা টুল মিলে একটা গ্রুপ, এই কয়টা টুল মিলে একটা গ্রুপ, এই কয়টা টুল মিলে একটা গ্রুপ এবং এই কয়টা টুল মিলে আরেকটি গ্রুপ। তো তাহলে মোট ৪টি গ্রুপ এখানে রয়েছে। প্রথম গ্রুপের নামটা হচ্ছে সিলেকশন গ্রুপ। আমরা প্রথম গ্রুপের নামটাকে বলবো সিলেকশন গ্রুপ। দেন সেকেন্ড যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের নামটাকে আমরা বলবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপ। ঠিক আছে, আমরা সেকেন্ড গ্রুপের নামটাকে বলবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপ। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি নোটপ্যাডে আমি লিখে দিচ্ছি নামগুলো। আচ্ছা, নাম্বার ওয়ান হচ্ছে, ১ নম্বর গ্রুপের নাম হচ্ছে সিলেকশন গ্রুপ। সিলেকশন গ্রুপ। দেন ২ নম্বর গ্রুপের নাম হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপ। ৩ নম্বর গ্রুপের নাম হচ্ছে অবজেক্ট অর শেপ ক্রিয়েশন গ্রুপ। এবং ৪ নম্বর গ্রুপের নাম হচ্ছে আদার্স।
ওকে, তো তাহলে আমরা চারটা গ্রুপের নাম যদি আমরা মনে রাখি, সিলেকশন গ্রুপ, ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপ, অবজেক্ট অর শেপ ক্রিয়েশন গ্রুপ অ্যান্ড আদার্স গ্রুপ, এই চারটা গ্রুপের নাম যদি আমরা মনে রাখতে পারি তাহলে দেখেন এই টুলগুলো আমাদের মাথায় থাকবে। আমি যখন বলবো যে সিলেকশন গ্রুপ, আর মানে আমার বুঝতে হবে যে এই সিলেকশন গ্রুপের টুলসগুলো দ্বারা সিলেকশনের কাজগুলো করা হবে। যখন আমি বলবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপ, তখন আপনাকে বুঝতে হবে এই ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপের টুলসগুলো দ্বারা ইমেজকে এডিট করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে হবে। যেমন আপনার ইমেজের মধ্যে কোনো স্পট থাকতে পারে, বিভিন্ন ধরনের দাগ থাকতে পারে, এবং আপনি চাইলে ইমেজটাকে ফর্সা করতে পারেন, আপনি ইমেজটাকে শার্প করতে পারেন, আপনি ইমেজটাকে ব্লার করতে পারেন। এই ধরনের ইমেজ নিয়ে কাজ করার জন্য বিভিন্ন অপশন এখানে রয়েছে, এই জন্য এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপ বলা হচ্ছে। দেন 3 নম্বর গ্রুপটাকে বলা হচ্ছে অবজেক্ট আর শেপ ক্রিয়েশন গ্রুপ, অর্থাৎ এই গ্রুপের টুলগুলো দ্বারা আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট বা শেপ তৈরি করতে পারবো। এবং লাস্ট যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাকে বলা হয় আদার্স গ্রুপ। এই গ্রুপের মধ্যে যে টুলগুলো রয়েছে যেমন হ্যান্ড টুল, জুম টুল, দেন হচ্ছে কালার অ্যাপ্লাইয়ের জন্য এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুইটা কালার রয়েছে, এবং এখান থেকে যে স্ক্রিন মোড চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই টুলটা ইউজ করতে পারি। ওকে, সো আমরা এই চারটা গ্রুপের নাম মনে রাখবো। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টি দেখব যে অ্যাডোবি ফটোশপে কিভাবে একটি ডকুমেন্ট সেটআপ করতে হয়। যে কোনো কাজ করার জন্য অ্যাট ফার্স্ট কিন্তু একটি ডকুমেন্ট সেটআপ করার প্রয়োজন রয়েছে, যেটার মধ্যে আসলে আমি ডিজাইন করব বা বিভিন্ন কাজ করব। তো আমি চলে যাচ্ছি ফাইল, ফাইল থেকে নিউ, অথবা শর্টকাট আপনারা লিখে রাখতে পারেন কন্ট্রোল এন। কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলেও আমরা ফাইল থেকে নিউ ডকুমেন্টে চলে যেতে পারি। নিউ ডকুমেন্ট ওপেন হলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্টে নেম। এখন আমি যে কাজটি করব সেটির নাম এখানে আমি দিয়ে রাখতে পারি। আমি এখান থেকে এমনিতেই ডেমো একটা নাম লিখে রাখছি। তারপরে এখানে রয়েছে প্রিসেট। প্রিসেটের মধ্যে আসলে আপনি বিভিন্ন ধরনের এখানে সাইজ দেখতে পাচ্ছেন, যেমন ডিফল্ট ফটোশপ সাইজ, ইউএস পেপার সাইজ, ইন্টারন্যাশনাল পেপার সাইজ, এভাবে বিভিন্ন ধরনের সাইজ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এছাড়াও আমি কাস্টম ভাবে এখান থেকে আমি একটা সাইজ তৈরি করতে পারি, যেমন আমি ওয়াইড দিতে পারি 10 ইঞ্চ এবং হাইট দিতে চাচ্ছি 8 ইঞ্চ। ওকে, এরকম ভাবে আমি একটা সাইজ নিলাম। এখন আপনি কি সাইজটি শুধু ইঞ্চিতেই নিতে পারবেন? না, এখানে সাইজগুলো নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ইউনিট রয়েছে, যেমন পিক্সেলস, ইঞ্চিস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস, কলাম, এরকম ভাবে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। তো এখান থেকে আমরা শুরুতেই যেই আহ, বিষয়গুলো নিয়ে বেশি কাজ করি, যেই ইউনিটগুলো নিয়ে, সেটা হচ্ছে পিক্সেল এবং ইঞ্চি। এই দুইটা ইউনিট নিয়ে আমরা বেশি কাজ করে থাকি। নর্মালি যখন ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে কাজ করা হয় তখন আমরা পিক্সেলটাকে বেশি ইউজ করে থাকি, এবং যখন ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে কাজ করা হয়ে থাকে তখন আমরা ইঞ্চিটা বেশি ইউজ করে থাকি। এছাড়া যদি ক্লায়েন্ট বলে থাকে যে আমাকে এত বা এত সেন্টিমিটারে একটা ডিজাইন করে দিতে হবে, তাহলে সেই সাইজ অনুসারে আপনারা ডিজাইনটা করে দিবেন বা সেই সাইজে একটা ডকুমেন্ট নেবেন। নিচে এখন আমরা দেখতে পাচ্ছি রেজুলেশন। আচ্ছা, রেজুলেশনটা কি? রেজুলেশন ইকুয়াল টু পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ পার ইঞ্চিতে পিক্সেলের সমষ্টিকে বলা হয়ে থাকে রেজুলেশন, বা পিক্সেলের সমন্বয়ে রেজুলেশন গঠিত হয়। এখন কোনো ইমেজে যদি রেজুলেশনের পরিমাণ অনেক বেশি থাকে সেই ইমেজের কোয়ালিটিটা অনেক ভালো হয়, আবার যে ইমেজে রেজুলেশনের পরিমাণ কম হয় সেই ইমেজের কোয়ালিটিটা তত খারাপ হয়। আমরা যখন ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে কাজ করব তখন আমরা রেজুলেশন ইউজ করব 72, এবং যখন আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব তখন আমরা রেজুলেশন দিব 300। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কেন 300 ইউজ করব, বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য কেন 72 ইউজ করব। এর রিজন হচ্ছে আপনি যখন কোনো ডিজাইন প্রিন্ট করবেন তখন যদি আপনার রেজুলেশনটা মিনিমাম 300 না থাকে, বা রেজুলেশনের পরিমাণ যদি বেশি না থাকে, তাহলে আপনার ডিজাইনটা ফেটে যাবে, এটা প্রিন্টের পরে দেখতে ভালো লাগবে না। আর ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে যখন আমরা কাজ করব
তখন রেজলিউশন 72 দেওয়ার কারণ হচ্ছে দেখেন এখানে রেজলিউশন 300 থাকলে ইমেজের সাইজ দেখাচ্ছে 20.6 মেগাবাইট। আর আমি যখন এখানে রেজলিউশন 72 ইউজ করছি তখন এখানে ইমেজ সাইজটা হয়ে গেল 1.19 মেগাবাইট, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ সাইজটা কত ডিফারেন্স হয়েছে রেজুলেশন কমা বাড়ানো করানোতে। তো এখন ওয়েবের জন্য রেজুলেশনটা আসলে কমিয়ে করতে হয়, এটার কারণ হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার এটা তো প্রিন্ট হচ্ছে না, ঠিক আছে, জাস্ট এমনি নর্মাল লুকিং এ দেখার জন্য। তো 72 দিয়ে করলে এনাফ। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইটে ব্রাউজিং এর একটা ব্যাপার থাকে, একটা লোডিং এর একটা প্রবলেম থাকে, আমরা জানি যে যখন আপনি কয়েকটা ওয়েবসাইটে আপনি ওপেন করবেন, কয়েকটা ওয়েবসাইট আপনি ক্লিক করবেন, তো তখন দেখা গেল যে আমার যে সাইটটা এখানে ধরেন আমি 100টা ইমেজ ইউজ করেছি, এক একটা ইমেজের সাইজ 20 মেগাবাইট করে, তাহলে 100টা ইমেজের জন্য আমার প্রায় 2000 মেগাবাইট লেগে যাচ্ছে বা 2 জিবি লেগে যাচ্ছে। আবার আপনি কি করলেন, আপনি 100টা ইমেজ আপনি হচ্ছে 5 মেগাবাইট করে আপনি এক একটা ইমেজের আপনার সাইজ হয়েছে, তাহলে আপনার 100টা ইমেজের জন্য আপনার লাগছে কত, 500 মেগাবাইট, আর আমার লাগছে কত, 2 জিবি। এখন দুইটা ওয়েবসাইট যদি ক্লায়েন্ট ব্রাউজ করে কারটা আগে আসবে, নিঃসন্দেহে আপনারটা আগে আসবে, কারণ আপনারটা 500 মেগাবাইট, আপনারটা লোডিং টাইম অনেক কম লাগবে, ঠিক আছে। তো ওয়েবসাইটে আসলে সবসময় ইউজাররা চায় যে ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে যেন দ্রুত ওয়েবসাইটটা চলে আসে সামনে। তো এখন এই বিষয়টার জন্য, অর্থাৎ সাইটটা যেন বেশি ভারী না হয়ে যায়, এই জন্য ইমেজ সাইজটা কমানোর স্বার্থে এখান থেকে আপনার রেজলিউশন 72 ইউজ করা হয়ে থাকে। ওকে, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা এখানে দেখব কালার মোডের বিষয়টা। অ্যাডোবি ফটোশপে আমরা 5 ধরনের কালার মোড দেখতে পাই। এর মধ্যে কি কি রয়েছে, বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার এবং ল্যাব কালার। বিটম্যাপ কালারটা ইউজ করা হয়ে থাকে নর্মালি 100% ব্ল্যাক এবং 100% হোয়াইট কালার নিয়ে কাজ করার জন্য। গ্রে স্কেল কালার মোডটা ইউজ করা হয়ে থাকে নর্মালি ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করার জন্য। আরজিবি কালারটা ইউজ করা হয়ে থাকে ইলেকট্রনিক মিডিয়ার জন্য, এবং এটা 3টা কালার নিয়ে গঠিত হয়, রেড, গ্রিন, ব্লু। এই 3টা মৌলিক কালার থেকে আবার অসংখ্য কালার পাওয়া যায়, প্রায় 1,67,77,216টা সম্ভাব্য কালার পাওয়া যায়। দেন সিএমওয়াইকে কালার, সিএমওয়াইকে কালারটা 4টা কালার নিয়ে গঠিত, সায়ান, মেজেন্টা, ইয়েলো এবং কি ব্ল্যাক। এই কালার মোডটা ব্যবহার করা হয়ে থাকে প্রিন্ট মিডিয়ার ডিজাইন করার জন্য। এবং ল্যাব কালার, ল্যাব কালারটা ইউজ করা হয়ে থাকে ল্যাবের বিভিন্ন ধরনের ফটো নিয়ে কাজ করার জন্য বা ল্যাব প্রিন্টের জন্য আমরা ল্যাব কালারটা ইউজ করতে পারি। ওকে, তো এখান থেকে আমরা কালার মোডগুলো দেখে নিলাম। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস এর মধ্যে যদি আসি তাহলে এখানে আমরা 3 ধরনের অপশন দেখতে পাচ্ছি, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার এবং ট্রান্সপারেন্ট। এখান থেকে যদি আমি হোয়াইট কালারটা সিলেক্ট রাখি তাহলে ডকুমেন্টটা ওপেন করলে এখানে হোয়াইট কালার নিয়ে একটা ডকুমেন্ট ওপেন হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট রাখি তাহলে দেখেন এখানে এই যে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে নীল কালার নিয়ে একটা ডকুমেন্ট ওপেন হবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি স্বচ্ছ। আমি যদি ট্রান্সপারেন্ট দিয়ে ওকে করি তাহলে কোনো কালারই থাকবে না, কালারবিহীন একটা ডকুমেন্ট ওপেন হবে। তো আমি আলাদা আলাদাভাবে একটা একটা করে ওপেন করে দেখাই। দেখেন আমি হোয়াইট নিয়ে ওপেন করলাম, এবং হোয়াইট কালার নিয়ে একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। দেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে ওকে করি, তাহলে এখানে দেখেন এখন এই যে পেছনে যে কালারটা ছিল ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা নিয়ে একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। এবং আমি যদি এখান থেকে ট্রান্সপারেন্ট দিয়ে ওকে করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কালারবিহীন ট্রান্সপারেন্ট একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। তো আমরা কি করব, অলওয়েজ হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই আমরা সিলেক্ট রেখে আমরা ওপেন করব। ঠিক আছে, এখন আমরা ফার্স্টে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে স্ক্রিন মোড। ফটোশপের স্ক্রিন মোড কয় ধরনের, আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা মোড কয় ধরনের। স্ক্রিন মোডটা দেখার জন্য আমি চলে যাব ভিউতে, ভিউ থেকে স্ক্রিন মোড। ভিউ থেকে স্ক্রিন মোডে আসলে আমি 3 ধরনের স্ক্রিন মোড দেখতে পাচ্ছি। এর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এবং ফুল স্ক্রিন মোড।
স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এবং ফুল স্ক্রিন মোড। এখন আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা এখন আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে। আমি যদি এখান থেকে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে ক্লিক করি তাহলে দেখেন আমার স্ক্রিনটা আগে থেকে একটু বড় হয়ে গেছে এবং মেনু বারগুলো কিন্তু আছে। আর আমি যদি একদম ফুল স্ক্রিন মোডে চলে যাই থার্ড অপশনটাতে, তাহলে দেখেন ওকে হওয়ার আগে এখানে একটা মেসেজ শো করেছে। সবসময় এই ধরনের মেসেজগুলো আসলে পড়ে নেবেন, কারণ এখানে আপনি গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পাবেন। তো এগুলো অনেক সময় অনেকেই স্কিপ করে যায়, তারা পড়ে না। বাট এটা যদি পড়তে পারেন তাহলে কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে এখন কি ঘটতে যাচ্ছে। দেখেন এখানে মেসেজে যেটা দেওয়া আছে, ইন ফুল স্ক্রিন মোড panels are hidden, they can be accessed on the sides of the screen or revealed by pressing tab, while in full screen mode you can return to standard screen mode by pressing F or ESC। অর্থাৎ আপনি যখন ফুল স্ক্রিন মোডে যাবেন তখন আপনার প্যানেলসগুলো সব হিডেন হয়ে যাবে এবং তখন আপনি সাইডে যদি মাউসটা রাখেন সেক্ষেত্রে টুলস বারগুলো আপনি দেখতে পাবেন, অথবা ট্যাব প্রেস করতে হবে। আর আপনি যখন এরকম ফুল স্ক্রিন মোডে চলে যাবেন তখন আপনি আপনার স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে ফেরত আসার জন্য আপনাকে এফ অথবা স্কেপ বাটনটা প্রেস করতে হবে। ওকে, তো আমরা মেসেজটা দেখে নিলাম। এখন আমরা ফুল স্ক্রিন মোডে যাই। যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছি আমরা কোনো ধরনের মেনু বার বা কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এই মুডটা আসলে নরমালি ইউজ করা হয়ে থাকে আপনার ডিজাইনটা শেষে, ডিজাইনটা একটা ফাইনাল একটা ভিউ দেখার জন্য। ঠিক আছে, যে দেখতে কেমন লাগছে। আচ্ছা, এখন এই অবস্থা থেকে আমরা যদি আবার স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে ফেরত যেতে চাই তাহলে আমাকে কিবোর্ড থেকে এফ বাটন অথবা স্কেপ বাটনটা প্রেস করতে হবে। তো আমি এখানে এফ বাটনটা প্রেস করলাম, দেখেন আমি আমার আগের যে স্ক্রিন মোডটা ছিল সেই মোডটাতে ফিরে এসেছি। এই কাজটি আপনার টুল বারের সবার নিচে যে টুলটি রয়েছে সেখান থেকেও করা যায়। দেখেন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এবং ফুল স্ক্রিন মোড। এছাড়াও দেখেন সেকেন্ড অপশনে আসলো এবং থার্ড অপশন। এই মোডগুলোকে আমরা এফ বাটনটা প্রেস করে করেও চেঞ্জ করতে পারি। এখন রয়েছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে। আমি যদি এখানে আবার এফ প্রেস করি তাহলে সেকেন্ড অপশনে চলে আসছে। আমি যদি আবারও এফ প্রেস করি তাহলে থার্ড অপশনে চলে আসছে। আমি যদি আবারও এফ প্রেস করি তাহলে আবার ফার্স্ট অপশনে চলে আসলো। ঠিক আছে, তো এভাবে আমরা স্ক্রিন মোডগুলো চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন আপনি যে ইন্টারফেসের যে কালারটা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসের কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে ইন্টারফেস এই অপশনে যাবেন। এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে ইন্টারফেস। এখানে আসলে বিভিন্ন ধরনের কালার থিম দেখতে পাচ্ছেন, ব্ল্যাক, দেন হালকা একটু গ্রে টাইপের ব্ল্যাক, দেন দেখেন লাইট, দেন আরো লাইট গ্রে। ঠিক আছে, তো এখান থেকে এই চারটা কালার থিমের মধ্যে যেই কালার থিমটা আপনার কাছে ভালো লাগে সেই কালার থিমটা নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, এখান থেকে করে দিলাম। দেন এখন যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে ফটোশপে কিভাবে ডকুমেন্টটাকে জুম ইন এবং জুম আউট করা যায়, অর্থাৎ কয়ভাবে জুম ইন জুম আউট করা যায়। তো আমরা বেশ কয়েকভাবে জুম ইন জুম আউট করতে পারি, তার মধ্যে আমি চারটি প্রসেস আপনাদেরকে দেখাবো। তো প্রথম যে প্রসেসটি রয়েছে সেটি হচ্ছে জুম টুলস। আমি কিবোর্ড থেকে জেড বাটনটা প্রেস করলে জুম টুলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। জুম টুলটা সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ট্রোল বারে এখানে আপনার দুইটা অপশন এসেছে, একটা হচ্ছে আপনার জুম ইন এবং আরেকটা হচ্ছে জুম আউট। আমি যদি এখান থেকে জুম ইনে ক্লিক করে আমি এভাবে ক্লিক করতে থাকি তাহলে দেখেন জুম ইন হচ্ছে বা জুম বাড়তেছে। আর আমি যদি এখান থেকে মাইনাস বা জুম আউট অপশনটা সিলেক্ট করে ক্লিক করতে থাকি তাহলে জুম কমে যাচ্ছে। ওকে, সো তাহলে জুম টুলের সাহায্যে আমরা এই কাজটি করতে পারি এবং আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস এই বাটনটা প্রেস করেও আমরা
জুম ইন এবং জুম আউট করতে পারি। এছাড়াও আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে এটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়েও জুমের একটা অপশন। আমি যদি এখান থেকে 100 দিই, দিয়ে ইন্টার প্রেস করি, তাহলে একদম 100%-এ একটা জুম হয়েছে। আমি যদি এখানে 150%-এ একটা জুম করতে চাই, 150 লিখে ইন্টার প্রেস করি, এখন 150%-এ একটা জুম হয়েছে। আমি যদি 80%-এ জুম করতে চাই, এই যে 80%-এ জুম হয়েছে। তাহলে আমরা এখান থেকে নির্দিষ্ট একটি সাইজের মাধ্যমে আমরা জুম ইন জুম আউট করতে পারি। দেন লাস্ট যে অপশনটা আমি বেশি ইউজ করে থাকি সেটা হচ্ছে মুভ টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে ধরে মাউস পয়েন্টারটা যদি উপরের দিকে ঘোরানো যায় তাহলে জুম ইন হয়, নিচের দিকে ঘোরালে জুম আউট হয়। উপর দিকে ঘোরালে জুম ইন হয়, নিচের দিকে ঘোরালে জুম আউট হয়। ওকে, এখন আমরা জুম ইন জুম আউটের বিষয়টা আমরা দেখলাম। তো তাহলে আমি জুম ইন জুম আউটের জন্য 4টা প্রসেস শেয়ার করেছি। তার মধ্যে প্রথম যে প্রসেসটা ছিল সেটি হচ্ছে কিবোর্ড থেকে জুম টুলের সাহায্যে। কিবোর্ড থেকে জুম টুলের সাহায্যে আমরা কি করতে পারি, জুম ইন জুম আউট করতে পারি। এরপরে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাসের সাহায্যে আমরা জুম ইন জুম আউট করতে পারি। দেন এরপরে আমরা পার্সেন্টেজের সাহায্যেও জুম ইন জুম আউট করতে পারি। দেন মুভ টুলটা সিলেক্ট রেখে আমরা কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে ধরে রেখে মাউস পয়েন্টারটা উপর দিকে ঘোরানো বা নিচের দিকে ঘুরিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি। ওকে, তো যখন আমাদের জুমটা 100%-এর উপরে নরমালি হয়ে যায়, তখন আপনার কোন একটা ডকুমেন্টের কোনো একটা অবজেক্টকে দেখার জন্য আপনার কিন্তু একটু ভালোভাবে জুম করে নেওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে? বা আপনি ফেসের কোনো কাজ করবেন, আপনি একটু জুম করে নিয়ে ওই জায়গাটাকে ভাবে একটু দেখা দরকার। ঠিক আছে? তো এখন ধরেন আপনি এরকম অনেক যখন জুম করবেন তখন আপনাকে ডকুমেন্টটা এদিক সেদিক নিয়ে আপনাকে দেখতে হবে। এখন এইভাবে আসলে নিয়ে কাজ করাটা দেখেন কঠিন। বাট আপনি যদি এখান থেকে ডকুমেন্ট প্যানটা ইউজ করেন, তাহলে দেখেন আপনি হাত দিয়ে ধরে ধরে আপনি এদিক ওদিকে নিতে পারছেন। বা আপনার অন্য যে কোনো টুলসে থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে স্পেস বাটনটা চেপে ধরি, তাহলে দেখেন আমি এই হ্যান্ড টুলের কাজটা করতে পারছি। এই হ্যান্ড টুলটাকে আমরা ডকুমেন্ট প্যানও বলে থাকি। আচ্ছা, এখন আমরা ডকুমেন্ট প্যানের কাজটা দেখলাম। তো এখন যে বিষয়টা দেখবো যে কালার অ্যাপ্লাই, কিভাবে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন এই ডকুমেন্টে আপনি যদি একটি কালার অ্যাপ্লাই করতে চান, সাপোজ এখানে আমাদের দুইটা কালার রয়েছে, দেখেন ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই দুটো কালার প্যালেট বলা হয়ে থাকে। এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং আরেকটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে বেসিক্যালি ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা কালারই থাকে। তবে আপনি চাইলে এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারেন। এখানে ক্লিক করবেন, একটা ক্লিক করলে এখানে কালার পিকারের একটা বক্স ওপেন হবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কালারটা সিলেক্ট করে ওকে করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কালারটা চলে আসছে। এবং এখান থেকে আপনি আবার অন্য একটা কালার সিলেক্ট করে রাখতে পারেন, ওকে দিলেন, এখানে ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার চলে আসলো। এখন আপনি যদি এই ডকুমেন্টের মধ্যে ফরগ্রাউন্ড থেকে কালার অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস অথবা অল্টার ডিলিট বাটনটা প্রেস করতে হবে। ঠিক আছে? আপনি যদি এখান থেকে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চান, তাহলে কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস অথবা অল্টার ডিলিট বাটনটা প্রেস করতে হবে। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চান, অর্থাৎ গ্রিন কালারটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ডিলিট বাটনটা প্রেস করতে হবে। তাহলে আমরা এই ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, আমি এখানে লিখে দিই ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাইয়ের জন্য আপনার অল্টার প্লাস ডিলিট অর অল্টার প্লাস ব্যাকস্পেস। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি
আমরা সাইজটা একটু ছোট করে নিই এখান থেকে। ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাইয়ের জন্য তাহলে অল্টার ব্যাকস্পেস। ওকে, ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাইয়ের জন্য অল্টার প্লাস ডিলিট অথবা অল্টার প্লাস ব্যাকস্পেস, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাইয়ের জন্য আমরা ইউজ করব কন্ট্রোল প্লাস ডিলিট আর কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস। ওকে, তো তাহলে আমরা ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাইয়ের জন্য অল্টার ডিলিট অথবা অল্টার ব্যাকস্পেস ইউজ করব, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাইয়ের জন্য কন্ট্রোল ডিলিট অথবা কন্ট্রোল ব্যাকস্পেসটা ইউজ করব। আবারও দেখাচ্ছি, অল্টার ব্যাকস্পেস বা অল্টার ডিলিটটা অ্যাপ্লাই করলে এখানে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হচ্ছে, কন্ট্রোল ব্যাকস্পেস বা কন্ট্রোল ডিলিটটা প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, সো কালার অ্যাপ্লাইয়ের বিষয়টা আই থিঙ্ক ক্লিয়ার সবাই। তো এখন যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে সিলেকশন বেসিক। আচ্ছা, এখানে সিলেকশন টুল নিয়ে কাজ করার জন্য বেশ কিছু টুল রয়েছে। ফার্স্টে যে টুলটা রয়েছে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আপনি নর্মালি এরকম বৃত্তাকার ভাবে কোনো সিলেকশন তৈরি করার জন্য আপনি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখেন এরকম রেক্টেঙ্গুলার একটা সিলেকশন তৈরি হচ্ছে। এখন আমি এভাবে যদি সিলেকশন নেই তাহলে দেখেন আমার ওয়াইড বা হাইট এটা কিন্তু সেম থাকছে না। বাট আপনার যদি দুইটা একদম সেম রাখতে হয় তাহলে শিফট চেপে আপনি এভাবে সিলেকশনটা করতে পারেন। শিফট চেপে আপনি এভাবে যখন একটা সিলেকশন করবেন তখন আপনার ওয়াইড হাইট দুইটা একদম অ্যাকুরেট থাকবে, এবং এই সিলেকশনে থাকা অবস্থায় আপনি যদি মুভ করাতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে স্পেস বাটনটা চেপে ধরেই এভাবে মুভ করতে পারেন। ঠিক আছে, আপনি কোনো সিলেকশন নিয়েছেন, দেন কিবোর্ড থেকে স্পেস বারটা চেপে ধরেই আপনি মাউসটা নাড়ছে এভাবে আপনি সিলেকশনটাকে এদিক সেদিকে মুভ করাতে পারবেন। আবার সিলেকশনটা করা হয়ে গেছে, এখন যদি আমি মুভ করাতে চাই তাহলে মাউসটাকে সিলেকশনের ভেতরে নিয়ে আসবো। মাউসটাকে সিলেকশনের ভেতরে নিয়ে এসে এখনো আমি এদিকে ওদিকে মুভ করাতে পারছি। আচ্ছা, এখন এই সিলেকশনটা থাকা অবস্থায় সিলেকশনটাকে যদি আমি দূর করতে চাই তাহলে ডকুমেন্টের মধ্যে যে কোনো ফাঁকা জায়গাতে ক্লিক করলেই চলে যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। আচ্ছা, এখন আমরা রেক্ট্যাঙ্গুলার টুলের নিচে আমরা আরেকটা টুল দেখছি, এটার নাম হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের নিচেই রয়েছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। তো ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা দিয়ে আমরা কি করতে পারি, বৃত্ত তৈরি করতে পারি। এখন নর্মালি যদি আপনি এরকম ভাবে বৃত্ত তৈরি করতে যান তাহলে দেখেন বৃত্তটা কি হচ্ছে, ডিমের মতো চ্যাপ্টা হয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছি কি যে বৃত্তটা একদম অ্যাকুরেট ভাবে হোক, তাহলে আমি সেক্ষেত্রে কি করতে পারি, শিফট চেপে এভাবে বৃত্তটি তৈরি করতে পারি, অথবা কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে আপনি মাঝখান থেকে বৃত্তটি এভাবে সমানভাবে তৈরি করতে পারেন। আচ্ছা, তারপরে যে বিষয়টি রয়েছে সিঙ্গেল রো মার্কিউ টুল, এবং আরেকটি রয়েছে কি সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এগুলো দিয়ে আমরা সিঙ্গেল রো বা সিঙ্গেল কলাম তৈরি করতে পারি। আচ্ছা, এখন এই সিলেকশনের মধ্যে যদি আমি কোনো কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে অল্টার ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ডিলিট, ঠিক আছে, এভাবে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। বৃত্তের মধ্যেও সেম ভাবে আমি চাইলে কালার অ্যাপ্লাই করতে পারবো, অল্টার ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ব্যাকস্পেস। আচ্ছা, এখন আমরা সিলেকশন টুলের নিচে আরো টুল রয়েছে, সেটা হচ্ছে কি লেসো টুল। তো এই লেসো টুলটা ওয়ান কাইন্ড অফ সিলেকশন টুল। এটা দিয়েও আমরা সিলেকশন করতে পারি কি হবে, খুব ফ্রি হ্যান্ডে। দেখেন আপনি ফ্রি হ্যান্ডে এটা দিয়ে যে কোনো সিলেকশন আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে,
সাপোজ দেখেন এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, দেন আপনি এখানে একটা পাহাড়ি গাছের মতো আপনি তৈরি করে দিতে পারেন। ঠিক আছে, তো তাহলে সিলেকশন টুল দিয়ে আমরা এইভাবে সিলেকশন করেও কাজ করতে পারি। এবং সিলেকশন টুলের একটি মজার বিষয় হচ্ছে যে আপনি সিলেকশন টুলটা যদি এখান থেকেও নিয়ে ছেড়ে দেন, দেখেন কি হলো, অটোমেটিক এই জায়গাটা থেকে এ পর্যন্ত সিলেকশন করে নিয়েছে। আমি যদি এখান থেকেও নিয়ে ছেড়ে দিই, তাহলে দেখেন কি হচ্ছে, অটোমেটিক এখান থেকে সিলেকশনটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, দেন লেসো টুলের নিচে যে টুলটি রয়েছে এটা হচ্ছে পলিগন লেসো টুল। পলিগন লেসো টুলের সাহায্যে আমরা পলিগন শেপ তৈরি করতে পারি। এরকম সুন্দর সুন্দর পলিগন শেপগুলো আমরা কি করতে পারি, পলিগন টুলের সাহায্যে তৈরি করতে পারি। তো এই টুলের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এই টুলটা কিন্তু এই কার্ভ ভাবে কোনো কাজ করতে পারে না, এটা শুধুমাত্র কর্নার নিয়ে নিয়েই কাজ করতে পারে। এবং আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আপনি এই টুলটা যেখান থেকে ফার্স্ট ক্লিক করে কাজটা করা শুরু করবেন, একদম সেই পয়েন্টটাতে ক্লিক না করলে এইটা আপনাকে ছাড়বে না। ঠিক আছে, আপনার মাউসের সাথে এটা কিন্তু থেকেই যাবে, দেখেন এটা ছাড়তেছে না। তো এই ক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারপ্রেস করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারপ্রেস করলে এমনিতেই দেখেন সবগুলো সিলেকশনের আওতায় চলে এসেছে। দেখেন সিলেকশন হয়ে গেলে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলেই ডি সিলেকশন হয়ে যাচ্ছে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার যখন এরকম ভাবে আপনি পয়েন্টটা খুঁজে পাচ্ছেন না, যেখান থেকে আপনি ক্লিক করে কাজটা শুরু করেছিলেন, আপনি ডকুমেন্টের মধ্যে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডকুমেন্টের মধ্যে জাস্ট এভাবে ডাবল ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন যে সিলেকশন তৈরি হয়ে গিয়েছে। আর সিলেকশনটা তৈরি হয়ে যাওয়া মানে কি, কন্ট্রোল ডি দিয়ে আমরা ডি সিলেকশন করতে পারবো। আচ্ছা, এখন আপনি যখন এভাবে কোনো স্টেপে আপনি কাজ করতে করতে যাচ্ছেন, এখন যদি আপনার ব্যাকে আসার প্রয়োজন হয়, তাহলে কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনটা প্রেস করতে হবে। তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা ধীরে ধীরে ব্যাকে চলে আসতে পারছি এভাবে। ঠিক আছে, তো এভাবে আমরা পলিগন টুলটা নিয়ে কাজ করতে পারি। ওকে, এরপরে আমরা যে টুলটি দেখব সেটি হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ঠিক আছে, ম্যাগনেটিক লেসো টুল। তো ম্যাগনেটিক লেসো টুলটা দিয়ে কিভাবে কাজ করা যেতে পারে, দেখেন ম্যাগনেটিক লেসো টুলের সাহায্যে আমি খুব সহজে কাজ করতে পারি। যেমন যে কোনো একটা অবজেক্ট যদি আমি সিলেকশন করতে চাই, তারপর আমি কাস্টম শেপ টুল থেকেই আমি একটি এখান থেকে যে কোনো একটা অবজেক্ট আমি নিচ্ছি। আচ্ছা, এখন এটি যদি আমি সিলেকশন করতে চাই, তাহলে দেখেন এখান থেকে আমি কিবোর্ড থেকে ম্যাগনেটিক লেসো টুলটাতে ক্লিক করব। ম্যাগনেটিক লেসো টুলে ক্লিক করে আমি এখানে, সরি, আমার সিলেক্ট হয়ে রয়েছে পলিগনটা, এখান থেকে ম্যাগনেটিক লেসো টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করব একটা, ক্লিক করে দেখেন আমি যখন অবজেক্টের এদিক দিয়ে যাচ্ছি, সিলেকশনটা কিন্তু অটোমেটিক তৈরি করে নিচ্ছে। ওকে, দেখেন খুব চমৎকার ভাবে একটি সিলেকশন কিন্তু তৈরি হয়ে গেল। এখন এটাতে আমি কালার চেঞ্জ করতে পারবো চাইলে। ওকে, দেখেন খুব সহজে আমি কালারটা চেঞ্জ করতে পারলাম। তো ম্যাগনেটিক লেসো টুলের সাহায্যে তাহলে আপনি এভাবে খুব সহজে একটা সিলেকশন তৈরি করতে পারেন। জাস্ট কি করতে হবে, এইভাবে একটা ক্লিক করে দেন আপনি জাস্ট অবজেক্টের পাশ দিয়ে মাউসটাকে এভাবে নিয়ে যাবেন। অবজেক্টের পাশ দিয়ে মাউসটাকে এভাবে নিয়ে আসলে সিলেকশনটা অটোমেটিক এমনিতেই তৈরি হয়ে যাবে। ওকে, দেখেন খুব সুন্দরভাবে সিলেকশনটা তৈরি হয়ে গিয়েছে।
তো এভাবে আমরা ম্যাগনেটিক লেসো টুলটাও সিলেকশন করার ক্ষেত্রে ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লেয়ার বেসিক। আচ্ছা, লেয়ারটা মানে হচ্ছে স্তর, লেয়ার মানে হচ্ছে স্তর। তো লেয়ার নিয়ে নিয়ে কাজ করার বিভিন্ন সুবিধা রয়েছে। দেখেন আমরা এখান থেকে কিভাবে নতুন একটা লেয়ার নিতে পারি। কিবোর্ড থেকে আমি এখানে কন্ট্রোল শিফট এন যদি প্রেস করি তাহলে নতুন লেয়ার আসার অপশন রয়েছে, লেয়ার ওয়ান। অথবা আমি লেয়ার প্যালেটে সবার নিচে যেটি রয়েছে এখান থেকেও আমি ক্রিয়েট নিউ লেয়ার করতে পারি। এভাবে দেখেন আমি নতুন নতুন লেয়ার তৈরি করে ফেলতে পারছি। আচ্ছা, এখন লেয়ার নিয়ে কাজ করার একটা সুবিধা আছে এবং লেয়ার ছাড়া কাজ করার অসুবিধা রয়েছে। এখন লেয়ার নিয়ে কাজ করলে কি সুবিধা রয়েছে, আমি আগে একটা ডকুমেন্টে যেটা করব যে লেয়ার ছাড়া একটা কাজ করব। সাপোজ আমি একটা ফ্ল্যাগ তৈরি করছি। এখানে ফার্স্টে এখানে আমি গ্রিন কালারটা দিলাম, এখানে আমি একটা বৃত্ত তৈরি করে রেড কালারটা দিব। আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম এবং অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করেছি। এখন এই পাশে আমি একটি লাইন দিতে চাচ্ছি এভাবে। এটার কালার দিচ্ছি এখান থেকে, এই ধরনের একটা কালার। ওকে, দেন এখন আমি আরেকটি ডকুমেন্ট নিচ্ছি। নেওয়ার পরে এখন এই ডকুমেন্টটাতে দেখেন কি হলো, ট্রান্সপারেন্ট নিয়ে ওপেন হয়েছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসে ট্রান্সপারেন্টটা সিলেক্ট রয়েছে। তো এখান থেকে হোয়াইট কালারটা ক্লিক করব, ক্লিক করে ওকে করব। ওকে করার পরে এখন আমি এখানে যখন কাজ করব এবার আমি নতুন লেয়ার নিয়ে নিয়ে কাজ করব। আমি এখানে নতুন একটি লেয়ার নিলাম, নিয়ে এখানে আমি একটি কালার অ্যাপ্লাই করছি। তারপর আমি মাঝে একটি বৃত্ত তৈরি করব। তো বৃত্ত তৈরি করার জন্য আমি আর একটা লেয়ার নিচ্ছি, দেন এখানে একটি বৃত্ত তৈরি করব। এরপর বাম পাশে আমি একটি লাইন তৈরি করব। এখান থেকে নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমরা একটি সিলেকশন নিলাম, সিলেকশন নিয়ে এখানে একটা কালার অ্যাপ্লাই করব। ওকে, তো এখন দেখেন দুইটা ডকুমেন্টে আমি সেম কাজই করেছি, বাট একটাতে আমি একটা লেয়ারে সব কাজগুলো করে ফেলেছি, আরেকটার ক্ষেত্রে আমি কি করেছি, নতুন নতুন লেয়ার নিয়ে আমি এখানে কাজটা করেছি। আচ্ছা, এখন দেখেন লেয়ারের মধ্যে প্রথমে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় লেয়ারের আই। তো এখান থেকে আপনি লেয়ারের আইটা যদি অফ করেন তাহলে দেখেন আপনার যে অবজেক্টটা রয়েছে সেটা সেটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে এখান থেকে। আইটার বিষয় হচ্ছে যে আমরা যেমন চোখ বন্ধ করলে কিছু দেখা যায় না, এখানে আইটা অফ করলে এটা হাইড হয়ে যাচ্ছে। আবার এই লেয়ারে যদি এটা আইটা অফ রাখি তাহলে দেখেন এই বৃত্তটাও হাইড হয়ে যাচ্ছে। আমি যদি এখানে এই আইটা অফ রাখি তাহলে এখানে এই লেয়ারে যে অবজেক্টটা রয়েছে সেটাও হাইড হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা লেয়ারের আয়ের কাজ বুঝলাম। এখন হচ্ছে লেয়ারের থাম্বনেল। লেয়ারের থাম্বনেলের মধ্যে আপনি বিভিন্ন ধরনের এখানে কালার দেখতে পাবেন। ঠিক আছে, দেখেন থাম্বনেলের মধ্যে আপনার লেয়ারে যে কাজ করেছেন আপনি সেটার এটা কালার এখানে দেখা যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে যে বিষয়টা রয়েছে লেয়ার 1 2 3, এটা হচ্ছে এগুলো হচ্ছে লেয়ারের নাম। তো এগুলোকে আপনি রিনেম করেও নাম লিখে দিতে পারেন। যেমন আমি টেক্সটের উপরে ডাবল ক্লিক করে এখানে আমি নামটাকে
পুনরায় লিখে দিতে পারি। যেমন এটা আমি কালার ওয়াইজ লিখছি গ্রিন, এখানে কালার ওয়াইজ লিখে দিচ্ছি রেড, এখানে কালার ওয়াইজ লিখছি অরেঞ্জ। ওকে, সো এইভাবে আমি লেয়ারের আলাদা আলাদা নামও আমি লিখে দিতে পারলাম। এখন আমরা দেখি যে আসলে আপনার লেয়ারটা আলাদা আলাদা নিয়ে কাজ করাতে কি সুবিধা হয়েছে। দেখেন, আমি যদি এখন চাই যে এইখান থেকে আপনি এই যে বৃত্তটা, এই বৃত্তটাকে একটু এদিক সেদিক সরাবেন, তাহলে আপনি এই লেয়ারটা সিলেক্ট করেন এট ফার্স্ট, দেন আপনি এদিক সেদিকে বৃত্তটাকে মুভ করাতে পারছেন, উপরে নিচে ডানে বামে যে কোনো দিকে আপনি বৃত্তটাকে মুভ করাতে পারছেন। সেম ভাবে আপনি নিচের লেয়ারটা যদি সিলেক্ট করেন, এটাকেও দেখেন আপনি এদিক সেদিকে মুভ করাতে পারছেন। সেম ভাবে এটাকেও দেখেন আপনি এদিক সেদিকে কিন্তু মুভ করাতে পারছেন। ঠিক আছে, তো এভাবে আমরা তাহলে কাজ করতে পারি। এইটার ক্ষেত্রে দেখেন তো, ফার্স্টে আমি লেয়ারের লকটাকে আনলক করব। লেয়ারকে আনলক করার জন্য ডাবল ক্লিক করতে হয়, দেন ওকে। এখন ধরেন আপনার ডকুমেন্টটাকে এদিক সেদিকে মুভ করা দরকার, ডকুমেন্ট না সরি, শুধু বৃত্তটাকে এদিক সেদিকে মুভ করাবেন। তাহলে লেয়ারটা সিলেক্ট, এখানে যদি এদিক সেদিকে মুভ করেন, কি হচ্ছে, একটা লেয়ারে হওয়াতে পুরোটাই কিন্তু এদিক সেদিকে মুভ করতেছে। ঠিক আছে, এখন আপনি এখানে এটাতে আসেন। এখন আপনি চাচ্ছেন যে এখানে আপনার এই বৃত্তটাকে একটু ছোট করবেন, তাহলে লেয়ারটা সিলেক্ট করেন, করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন, অথবা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। আমরা যদি এটা প্রেস করি, চারপাশে বাউন্ডিং বক্স ওপেন হলো। এখন আমি যে কোনো কর্নারে ধরে আমি এভাবে বড় ছোট করতে পারি। এখানেও কিন্তু বড় ছোট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই শিফট চেপে বড় ছোট করতে হবে, অথবা শিফট অল্টার চেপে মাঝখান থেকে এভাবে আপনি বড় ছোট করতে পারেন। নর্মালি যদি এভাবে বড় ছোট করতে যান, এরকম কিন্তু চ্যাপ্টা হয়ে যেতে পারে। তো এর জন্য কি করতে হবে, শিফট চেপে অথবা শিফট অল্টার চেপে এভাবে বড় ছোট করতে হবে। তারপরে এখানে আমরা ডান সাইডে ধরেন এখান থেকে আমরা একটু কমাতে চাচ্ছি, কন্ট্রোল টি প্রেস করলাম, দেন ধরেন এতটুকু এভাবে ছোট করে দিলাম। এটার ক্ষেত্রে দেখি আমরা এই কাজগুলো করা যায় কিনা। দেখি আমি কন্ট্রোল টি দেই, লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিলে এখন দেখেন কি হচ্ছে, আমার সবগুলোকেই বড় ছোট করতে হচ্ছে। আমি কিন্তু আলাদাভাবে শুধু এই রেড অংশটা বা এই গ্রিন অংশটাকে আমি কিন্তু বড় ছোট করতে পারছি না। ঠিক আছে, আরেকটা বিষয় দেখেন, এখানে আমি যদি চাই এখন এই অবজেক্টটার কালারটা আমি চেঞ্জ করে ভিন্ন একটা কালার দিব, তাহলে আমি এখান থেকে কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করব। কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক, তাহলে কি হয়, পুনরায় সিলেকশন তৈরি হয়। আমি আবারও বলছি, কন্ট্রোল চেপে আমরা থাম্বনেইলে যদি ক্লিক করি, তাহলে পুনরায় সিলেকশন তৈরি হয়। তো পুনরায় সিলেকশন তৈরি হওয়া মানে আপনি এটাতে এখন ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন। এই তো, এখান থেকে আমি ডিফারেন্ট কালারটা দেখেন অ্যাপ্লাই করে ফেলতে পারছি। দেন আবার রেড কালারটা চেঞ্জ করবেন, কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করেন, দেন কালারটা দিয়ে দিলেন। ঠিক আছে, তো এইভাবে দেখেন আমরা কালার চেঞ্জ করতে পারি। কন্ট্রোল চেপে আমরা আবার এখানে ক্লিক করি, করে আগের কালারটাই দিয়ে দিচ্ছি। এবং আমি এখানে কন্ট্রোল চেপে ক্লিক করলাম, করে রেড কালারটা দিয়ে দিব। একটা বিষয় মনে রাখতে হবে, যখন যেই লেয়ারটা নিয়ে কাজ করব, সেই লেয়ারটা কিন্তু অবশ্যই সিলেক্ট রাখতে হবে। ওকে, এখন আমি এই ডকুমেন্টটা এসে যদি দেখতে চাই যে কালারটা চেঞ্জ করা যায় কিনা, কন্ট্রোল চেপে ক্লিক করলাম, থাম্বনেইলে কালার অ্যাপ্লাই করেন, কি হলো, পুরোটাতেই দেখেন কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো তাহলে ডিফারেন্সটা বুঝতেই পারছেন যে আসলে কি কি সমস্যা হতে পারে যদি আমার আলাদা লেয়ারে কাজ করা না হয়। আচ্ছা, এখানে তাহলে আমরা দেখলাম যে আলাদা লেয়ারে কাজ করার সুবিধা। এখন দেখেন, লেয়ারের মধ্যে আপনার বড় যে অবজেক্টটা থাকবে সেটা অলওয়েজ লেয়ারের নিচে থাকবে, সবার নিচে থাকবে। যত বড় অবজেক্ট হবে সেটা তত নিচে থাকবে, এবং যেই অবজেক্টটা
লেয়ারের মধ্যে ছোট সেটা সবার উপরে দিতে হবে। তা ছোটদেরকে সবসময় কি সামনে দিতে হয় না? এখানেও কিন্তু নিয়মটা সেম। দেখেন আমার এখানে বৃত্তটা পেছনের যে রেক্টেঙ্গেল সাইজটা রয়েছে এটাতে কিন্তু ছোট। আমি যদি ওই বৃত্তটাকে নিচে নামায় রাখি তাহলে কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না, অথচ এটা কিন্তু ডিলিট হয়ে যায়নি। আমি যদি আইটা হাইড করে রাখি, দেখেন লেয়ারটা হাইড করলেই পেছনের অংশটুকু কিন্তু দেখা যাচ্ছে, বৃত্তটা দেখা যাচ্ছে। তো আমাকে কি করতে হবে? হয় এই লেয়ারটাকে উপরে উঠাই দিতে হবে, অথবা আপনার গ্রিন যে লেয়ারটা রয়েছে এটাকে এভাবে ড্র্যাগ করে নিচে নামাই দিতে হবে। তো কখন আপনি এভাবে ক্লিক করে ছাড়বেন উপরে, দেখেন এখন যদি ছেড়ে দেন কাজ হবে? কাজ হবে না। কিন্তু এভাবে ছেড়ে দিলে কাজ হবে? হবে না। তখন হবে যখন আপনি এরকম দুইটা লাইন দেখতে পাচ্ছেন, তখন আপনাকে এভাবে ছেড়ে দিতে হবে, তাহলে আপনার কাজটা হবে। আচ্ছা, কিবোর্ড থেকে আমরা এই লেয়ারগুলোকে উপরে নিচে ওঠানামানো করতে পারি। আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করি তাহলে লেয়ারটা নিচের দিকে নামে, আর কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করলে লেয়ারটা উপরের দিকে ওঠে। দেখেন আমি যদি কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করি তাহলে লেয়ারটা উপরের দিকে উঠছে, আর যদি কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করি তাহলে লেয়ারটা নিচের দিকে নামছে। আচ্ছা, এখন আমরা যদি কন্ট্রোল ওপেনিং ক্লোজিং থার্ড ব্র্যাকেটের যে কথাটা বলছি, ওপেনিং ক্লোজিং ব্র্যাকেটটা অনেকে হয়তো বা নাও বুঝতে পারেন, তো সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। ওকে, তো এখান থেকে দেখেন আমি ওপেনিং থার্ড ব্র্যাকেট বলতে এটাকে বলছি, আর ক্লোজিং থার্ড ব্র্যাকেট বলতে এটাকে বলছি। তো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করি তাহলে কি হবে? লেয়ারটা নিচের দিকে নামবে। আর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করি তাহলে লেয়ারটা উপরের দিকে উঠবে। তো এভাবে আমরা এই থার্ড ব্র্যাকেটের সাহায্যে আমরা কিন্তু লেয়ারকে উপরে নিচে ওঠানামানো করতে পারি। আবার আপনি যদি চান যে একটা ক্লিকেই এই লেয়ারটা সবার উপরে উঠে যাবে একটা শর্টকাট বাটন প্রেস করার মাধ্যমে, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করতে হবে। কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করলে সবার উপরে উঠে যাবে। আবার যদি কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করি তাহলে আবার এক লাফে সবার নিচে চলে আসলো। ঠিক আছে? তো এভাবে আমরা কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট বা কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট এবং কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করার মাধ্যমে লেয়ারকে উপরে নিচে ওঠানামানোর কাজ করতে পারি। আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো বুঝলাম। তো এখন আপনার আমরা আন্ডো রিডো করার ব্যাপারটা দেখি। আন্ডো রিডোটা কি? ব্যাকে আসা এবং সামনে যাওয়া। তো আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে এক স্টেপ ব্যাকে আসে। দেখেন কন্ট্রোল জেড প্রেস করলে এক স্টেপ ব্যাকে আসে। একবার কন্ট্রোল জেড প্রেস করলে এই অপশনটা আসছে, আবার কন্ট্রোল জেড করলে আবার আগের অপশনে যাচ্ছে, এক স্টেপ ব্যাকে আসছে। আচ্ছা, এখন আমরা যদি বারবার ব্যাকে আসতে চাই তাহলে কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে। এটাকে বলা হয়ে থাকে আন্ডো। কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে বারবার ব্যাকে আসছে। আর যদি আমি সামনে যেতে চাই তাহলে কন্ট্রোল শিফট জেড প্রেস করতে হবে বারবার, তাহলে আমি সামনের দিকে যাচ্ছি। তো এই সামনের দিকে যাওয়ার প্রসেসটাকে বলা হয় রিডো, এবং পেছনের দিকে আসার এই অপশনটাকে বলা হয়ে থাকে আন্ডো। এই অপশনটা আমরা এডিট থেকেও করতে পারি। এডিট থেকে স্টেপ ফরওয়ার্ড অথবা স্টেপ ব্যাকওয়ার্ড। ঠিক আছে, স্টেপ ফরওয়ার্ড বা স্টেপ ব্যাকওয়ার্ড। এখানে শর্টকাটটা দেখতে পাচ্ছেন। স্টেপ ফরওয়ার্ডের জন্য শিফট কন্ট্রোল জেড এবং ব্যাকে আসার জন্য কন্ট্রোল অল্টার জেড বা অল্টার কন্ট্রোল জেড। আচ্ছা, তো এখন আমরা এই ডকুমেন্টটাকে যদি সেভ করতে চাই তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ ডেস্কটপ, দেন এখানে গিয়ে আমি এই ডকুমেন্টটাকে সেভ করে দিতে পারি। ফ্ল্যাগ ফ্ল্যাগ লিখে আমরা ফার্স্টে সেভ করব কি পিএসডি ফরম্যাটে, দেন আমি আবারও সেভ করব, এখান থেকে সেভ অ্যাজ, দেন হচ্ছে জেপিইজি। আর পিএসডি ফরম্যাটটা হচ্ছে কি ফটোশপের মেইন ডকুমেন্ট ফরম্যাট, আর
জেপিজি হচ্ছে কি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, বা জেপিজিটাতে আমি সেভ করলে নর্মাল ভিউ আমি এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, জেপিজিটাতে ক্লিক করলে দেখেন এই যে ফ্ল্যাগটা তৈরি করেছে, এটা নর্মাল ভিউ দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে পিএইচডি। পিএইচডিটা আপনার ওপেন হবে না ততক্ষণ যতক্ষণ আপনার এই পিসিতে পিএইচডি সফটওয়্যার না থাকবে। ঠিক আছে, ফটোশপ সফটওয়্যার যদি না থাকে তাহলে কিন্তু পিএইচডিটা ওপেন করতে পারবেন না। পিএইচডি সফটওয়্যার পিএইচডি ফরম্যাটে সেভ করার একটি সুবিধা রয়েছে, বড় সুবিধা হচ্ছে কি আপনি কাজটি কিভাবে করেছেন, ঠিক আছে, সেই পুরো বিষয়টাই কিন্তু পিএইচডির মধ্যে সেভ থাকে। আর জেপিজিতে শুধুমাত্র এরকম একটা জেপিজি ইমেজই থাকে। এই জন্য পরবর্তীতে পুনরায় কাজ করার জন্য আমরা পিএইচডি এই ফরম্যাটটা আমরা ইউজ করতে পারি, পিএইচডি ফাইলটা। আচ্ছা, এখন আমরা দেখব যে আজকে যে টুলগুলো দেখলাম এগুলো দিয়ে কিভাবে একটি কার্টুন ডিজাইন করা যায়। আচ্ছা, আমি কাজটি করার জন্য প্রথমেই একটি লেয়ার নিচ্ছি। দেন লেয়ার নেওয়ার পরে আমি এভাবে একটি সিলেকশন নিব। দেন এখান থেকে একটি কালার অ্যাপ্লাই করতে হবে। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন। তারপরে এখানে আরেকটি কালার অ্যাপ্লাই করব। তার আগে নতুন একটা লেয়ার নিতে হবে। অল্টার ব্যাকস্পেস বা অল্টার ডিলিট দিয়ে আমি একটা লেয়ার নিলাম। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই পাশের যে অবজেক্টটা রয়েছে এটাকে কপি করে ডানের দিকে নিতে। তাহলে আপনি মুভ টুলটা সিলেক্ট করেন, করে অল্টার চেপে এভাবে ডান দিকে আপনি কপি করে এটাকে রাখতে পারেন। অথবা কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল জে বাটনটা প্রেস করলেও লেয়ারটা কপি হয়ে যাচ্ছে। তো লেয়ারটা কপি হয়ে যাওয়ার পরে আপনি মুভ টুল দিয়ে এভাবে সাইডে সরিয়ে রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা এখানে একটা চোখ তৈরি করব। চোখ তৈরি করার জন্য এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা একটা সিলেকশন নিব, নিয়ে আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করব। ফার্স্টে অ্যাপ্লাই করব হোয়াইট কালার। দেন নতুন আর একটা লেয়ার অ্যাপ্লাই করব, লেয়ার নিচ্ছি, নিয়ে এখানে আমরা হচ্ছে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব। ওকে, এখন আমরা এটাকে কপি করে ডান সাইডে নিতে পারি। দুইটাকে যদি একসাথে কপি করতে চাই তাহলে দেখেন আমার লেয়ার থেকে দুইটাকে একসাথে এখন সিলেক্ট করতে হবে। তো একসাথে কিভাবে সিলেক্ট করতে পারি, কন্ট্রোল চেপে। ঠিক আছে, আপনার যদি আরো বেশি সিলেক্ট করার প্রয়োজন হয় তাহলে কন্ট্রোল চেপে এভাবে একটা একটা করে আপনি লেয়ার সিলেক্ট করতে পারেন। আর যদি আমার একবারে সবগুলো সিলেক্ট করতে চান, সাপোজ এখানে একটা কন্ট্রোল চেপে ক্লিক করেছেন, দেন সবার নিচে শিফট চেপে একটা ক্লিক করলেন, তাহলে সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এই দুইটা লেয়ারকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা মুভ টুলটা সিলেক্ট করে অল্টার চেপে ধরে অল্টার শিফট চেপে আমি যদি ডানের দিকে এভাবে ড্রাগ করি তাহলে দেখেন আপনার এখানে আরেকটা কপি হয়ে গেছে। অথবা আমি এখান থেকে কিবোর্ড থেকে এখন আপ ডাউন অ্যারো এগুলো প্রেস করে আমি এদিক সেদিকে কপি করতে পারি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমি চাইলে এটাকে এদিকে আমি ঘোরাতে পারবো, রোটেট করাতে পারবো। এই যে দেখেন, এইভাবে আমি রোটেট করে দিতে পারছি। দেন আমি নিচে এখানে একটা মুখ তৈরি করতে চাচ্ছি। এটার জন্য আমি নতুন আরেকটি লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে আমি হচ্ছে এখানে একটি কালার অ্যাপ্লাই করে দিই। ওকে, এখন আমি নিচে একটা বডি দিতে চাচ্ছি, তো তাহলে আমি আরেকটা লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে বড় করে এভাবে একটা সিলেকশন দিচ্ছি। দেন আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে বা অল্টার ডিলিট দিয়ে এর কালারটা অ্যাপ্লাই করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আমার কার্টুন তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যদি এই কার্টুনের আরেকটা কপি চাই তাহলে সবগুলো লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জেও প্রেস করতে পারেন অথবা অল্টার চেপে এভাবে কপি করতে পারেন। এখন কন্ট্রোল টি দিয়ে
আপনি এভাবে ছোট করে রাখতে পারেন। এই পাশে একটা, এই পাশে একটা, ঠিক আছে? এইভাবে দেখেন আপনি কপি করে নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এখন আমি এভাবে একটি ফাইল আমি সেভ করে দিতে পারি। ফাইলটাকে সেভ অ্যাজ আমি এখানে লিখে দিচ্ছি কার্টুন। তো সর্বপ্রথম কি পিএসডি তে সেভ করবেন, দেন তারপরে হচ্ছে জেপিইজি। কারণ পিএসডি থাকলে কিন্তু আপনি পরবর্তীতে আবারও মডিফাই করতে পারবেন। ওকে, সেভ করে দিলাম। আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। এখন দেখেন আপনি যদি জেপিজি কার্টুনটা ওপেন করেন, জেপিজি ফাইলটা ওপেন করেন, আচ্ছা ফাইল ওপেন করার জন্য আপনারা ফাইল থেকে ওপেন, ফাইল থেকে ওপেনে গিয়ে আপনি এভাবে যে ফাইলটি ওপেন করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে ওপেন করতে পারেন, অথবা ড্রাগ করে নিয়ে ডাইরেক্ট ফটোশপে ছেড়ে দিলেও আপনি ওপেন করতে পারবেন। আচ্ছা, এখান থেকে ওপেন করলাম। এখন দেখেন এখানে কিন্তু যে অনেকগুলো লেয়ার নিয়ে যে কাজ করেছিলাম বাট সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আর আমি যদি পিএসডি ফাইলটা ওপেন করি, কার্টুন পিএসডি দেন ওপেন করি, তো এখানে দেখেন এই যে লেয়ার গুলো নিয়ে যেভাবে আমি কাজ করেছিলাম সবগুলো কিন্তু এখানে রয়েছে। তো দেখেন এখানে লেয়ার গুলো আলাদা থাকাতে সুবিধাগুলো কি হচ্ছে, আপনি যদি এখানে এটার কালার চেঞ্জ করে ভিন্ন একটা কালার আপনি দিতে চান, অবশ্য আমি চাচ্ছি এখন তিনটা কার্টুনে তিন ধরনের কালার দিব। দেখেন কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করলে সিলেকশন তৈরি হবে, দেন অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করে দিব। তো এবার দেখেন আবার কালারটা চেঞ্জ করা যাচ্ছে। আবার ধরেন এই পাশের এই অবজেক্টটাকে আপনারা একটু বড় করে দিতে চাচ্ছেন, ঠিক আছে? এটাকে একটু আপনি ছোট করে দিবেন। আর এই পাশেরটাকে আপনি চাচ্ছেন বড় করে দিতে। ওকে, সো এখন কিন্তু আপনি আবার সেভ করে দিতে পারেন। তাহলে দেখেন বিষয় যেটা হচ্ছে যে আপনার যদি মেইন পিএসডি ফাইলটা থাকে তাহলে সেখান থেকে আপনি বারবার আবার চাইলে কি করতে পারেন, আপনি আবারও মডিফাই করতে পারবেন। বাট যদি আপনার এই বিষয়গুলো মেইন ফাইলে না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারছেন না। যেমন এটার ক্ষেত্রে কিন্তু এভাবে কি এত সহজে কি মডিফাই করা যাবে? এটাতে যেরকম আপনি সহজে মডিফাই করলেন এটাকে কি এভাবে করা যাবে? দেখেন পসিবল না, কারণ এটা একটা লেয়ারে সব। তো এই জন্য আমরা কাজ করার সময় অবশ্যই কি করব, আলাদা আলাদা লেয়ার নিয়ে নিয়ে কাজ করব। আপনাদেরকে আরেকটি কার্টুন দেখাচ্ছি আমি। এখন একটা রোবোটিক টাইপের কার্টুন তৈরি করব। এটার জন্য নতুন একটা লেয়ার নিচ্ছি, দেন এখানে একটি কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপর নতুন আরেকটি লেয়ার, তারপর এখান থেকে কালার অ্যাপ্লাই, অল্টার চেপে এখানে আবারও আমি আরেকটা কপি করলাম। আচ্ছা, তারপর এখানে আরেকটি লেয়ার নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি একটি কালার অ্যাপ্লাই করে দিচ্ছি ওটার ব্যাক স্পেস দিয়ে, দেন এইটাকে আমি কপি করে আবার এই পাশে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে একটা আমি মুখের মতো তৈরি করতে চাচ্ছি। দেখেন আজকে যে টুলগুলো দেখিয়েছি আমি কিন্তু এই টুলগুলোর মধ্যেই কাজ করছি, আমি কিন্তু অন্য কোনো নতুন টুল ইউজ করছি না। আপনারাও যখন প্র্যাকটিস করবেন তখন সেম ভাবে করতে হবে বিষয়টা। আচ্ছা, আমি এখানে ফার্স্টে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করব, দেন পলিগন টুলটা নিয়ে এভাবে আমি একটি দাঁত দিয়ে দিচ্ছি। তারপর
এখন আমি নিচে বডির মতো কিছু তৈরি করতে চাচ্ছি। ওকে, দেন এখানে আমি একটি কালার অ্যাপ্লাই করব, সেম কালার। তো সেম কালার অ্যাপ্লাইয়ের জন্য ক্লিক করে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আইড্রপার টুল দিয়ে ক্লিক করলে একদম সেম কালারটা ইউজ করা যায়। তারপর আমরা আবার আরেকটি নতুন লেয়ার নিব, নেয়ার পরে দেন এভাবে আমি আরেকটা কালার এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এখানে জামার বোতামের মতো কিছু তৈরি করে দিতে চাচ্ছি। তাহলে এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা নেন। আচ্ছা, দেন এটাকে আমি কপি করে করে শিফট ধরে ধরে এভাবে আমি কপি করব। অল্টার চেপে এভাবে আমি শিফট ধরে ধরে কপি করব। আচ্ছা, তারপর এখানে আমি একটি পকেট তৈরি করতে চাচ্ছি। তো পকেটটা তৈরি করার জন্য নতুন একটি লেয়ার নিব আগে। দেন ফার্স্ট এরকম একটা কালার অ্যাপ্লাই করলাম, করার পরে এখন দেখেন এখান থেকে পলিগন টুলটা নিচ্ছি আমি। ওকে, তো এভাবে এখানে একটা পকেটের মতো তৈরি করে দিলাম। দেন যেহেতু রোবোটিক কার্টুন, তো উপরে আমি দুইটা এন্টেনা সেট করে দিব। তো এন্টেনা দেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি। আচ্ছা, দেন এখানে আমি একটি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব। তারপর আমি এখানে আবার এভাবে ক্লিক করছি। দেন এখন আমি এটাকে অল্টার চেপে কপি করে সাইডে দিয়ে দিচ্ছি। এখন দেখেন এইটা কিন্তু উপরে থাকাতে খারাপ দেখা যাচ্ছে, তাহলে কি করতে হবে? এই দুইটাকে নিচে নামাতে হবে। তাহলে আমি কন্ট্রোল শিফট কোনটা ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করে দেবো, তাহলে দেখেন কি হলো, একবারে সবার নিচে চলে আসলো। ঠিক আছে, কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করাতে একবারে সবার নিচে চলে আসলো। তাহলে দেখেন আমার একটা রোবোটিক কার্টুন তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো তাহলে এভাবে আমি কিন্তু একটি কার্টুন তৈরি করে ফেলতে পারি আজকে যে টুলস গুলো দেখেছি এই টুলস গুলোর সাহায্যে। তো এখন আমরা সেভ করে দিব, ফাইল থেকে সেভ অ্যাজ, দেন এখানে লিখে রাখছি কার্টুন, আমি লিখে রাখছি রোবোটিক কার্টুন। ওকে, এভাবে আমরা সেভ করে দিচ্ছি। দেন আরেকটি আমরা সেভ করব জেপিইজি ফরম্যাটে। ওকে, তো এভাবে আপনি চাইলে আজকে যে টুলস গুলো দেখেছেন এই টুলস গুলো দিয়ে আপনি এরকম কার্টুন তৈরি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আমরা যে পলিগন টুলগুলো দেখলাম, এই পলিগন টুলগুলো দিয়েও কিন্তু আপনি আরো বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করতে পারেন। যেমন এখানে আমি একটি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম। এখন দেখেন
এভাবে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখন আমি কন্ট্রোল শিফট আই দিয়ে যদি ইনভার্স করে নেই, এখন আমি ডিলেট প্রেস, আচ্ছা সরি, না আমি যেটা করব, এবার যদি সিলেক্ট রাখি, সিলেক্ট রেখে একটু ভিতরের দিকে নিয়ে আসছি, দেন এখন আমি যদি ডিলেট বাটনটা প্রেস করি তাহলে দেখেন কি হলো, ডিলেট হয়ে গেল। ঠিক আছে, সেরকম শোক দিবসের যে আমরা বেসগুলো দেখে থাকি, এটা দিয়ে কিন্তু এইভাবে আপনি দেখেন শেপ, মানে অর্থাৎ অবজেক্টকে এভাবে কেটে ফেলতে পারছেন। আবারও দেখাচ্ছি বিষয়টা, বড় করে দেখাই, দেখেন নতুন একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করবেন, তারপর এখান থেকে পলিগন টুলটা নেবেন, নিয়ে কি করবেন, এখান থেকে এভাবে সিলেক্ট করে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট বাটনটা প্রেস করবেন, তাহলে দেখেন ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কাজ করতে পারি। এছাড়াও পলিগন টুল দিয়ে আমরা আরো কাজ করতে পারি, যেমন শিফট চেপে চেপে যদি আমরা ক্লিক করি তাহলে একদম সোজা ভাবে দেখেন সিলেকশন হচ্ছে। নতুন লেয়ার নিচ্ছি, এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিলাম, দেন আবারও আমি নতুন আরেকটা লেয়ার নিচ্ছি, দেন ব্যাকস্পেস দিয়ে আমি ব্যাকে আসতে পারি, আর একটু আমাকে ব্যাকে আসতে হবে, একটু এদিক সেদিক হয়েছে। আচ্ছা, আমি এভাবে এখানে আমি মিলিয়ে দিচ্ছি, দেন এখানে আমি একটু ডিফারেন্ট টাইপের কালার ইউজ করব। ওকে, সো দেখেন একটা ঘরের মতো তৈরি হয়ে গেল। আচ্ছা, যে জায়গাটা বেশি একটু হয়েছে এই জায়গাটা কিন্তু আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এভাবে সিলেক্ট করে ডিলিট, তাহলে দেখেন সমান হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমি জানালা কাটতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমি ডিলিট বাটনটা প্রেস করব। ঠিক আছে, আবার এখান থেকেও আমি ডিলিট বাটনটা প্রেস করব। আচ্ছা, আমি একদম এটার মতো অ্যাকুরেট সিলেকশনটা নিতে যাচ্ছি, এই জন্য এটার উপরে সিলেকশনটা নিলাম, নিয়ে আমি শিফট চেপে এদিকে নিয়ে আসছি, দেন আমি এখান থেকে ডিলিট বাটনটা প্রেস করলাম, তাহলে ডিলিট হয়ে গেল। আচ্ছা দেখেন, এখানে কিন্তু নতুন কোনো কালার অ্যাপ্লাই করিনি, আমি ডিলিট করেছি। তো ডিলিট যে করেছি সেটা বোঝার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো কালার অ্যাপ্লাই করে দিই তাহলে আসলে সহজে বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে পলিগন টুল দিয়ে আমরা এভাবে কিন্তু বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি। এছাড়াও আমরা আগে দেখিয়েছি যে এরকম ধরনের পলিগন, এরকম টাইপের কর্নার শেপ গুলো করার জন্য আমরা কি করতে পারি, আমরা এই পলিগন টুলটা ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে, সো আজকে যে টুলগুলো দেখালাম এই বিষয়গুলো ছিল আজকে আমাদের আহ, প্রথম ক্লাসে শেখার বিষয়। তো আমরা যে টুলগুলো দেখালাম আজকে এই বিষয়গুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।